আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় যাত্রীদের স্বস্তি। এবং শুক্রবার সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, অ্যান্টিগায় টাইগারদের অনুশীলন। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। সিলেটের দ্বিতীয় দফার বন্যা ও বৃষ্টিপাতের পাশাপাশি দ্রুত বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে হাওরের পানি। এছাড়াও কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সাদিকুর রহমান সাকি, এম এ সালাম, এ কে এম মুহিম ও শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ৩ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বন্যা শুরু হয়েছে সিলেটে। ২৭শে মের আগাম বন্যার পানি পুরোপুরি নামার আগেই ফের বন্যার কবলিত হয়েছে সিলেট। নতুন করে বন্যায় আবারও পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ঈদর যে খুশি নেগেটিভ মানে আরো দুঃখ হয়েছে আমরা লাগে, দুঃখ কিতার লাগে হকলে ঈদ করেন আমরা সুবানি ঘাট পানির তলে বাসার তো পানি উঠছে ভাই। ঈদ আবার কিরকম হাঁটাইমু ইয়ে করতে পারতেছি না, আনন্দ আবার কি পানির মাঝে আছি আমরা এখনো পানিবন্দী অবস্থায় আছি ঘরের মধ্যে। আল্লাহ খুব কষ্ট আছে না আমরা হাঁটু পানির উপরে আছে রাস্তায়, আর গড় হয়ে গেছে পাক্কা হাঁটু পানির নিচে। আসমুরক তো আর কোনো জায়গা নাই, খুব কষ্ট হয়। টিন কাটিয়ে টিনের মাঝে রান্ধি। স্থানীয় প্রশাসন বলছে 538টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমাদের নিচু স্থানগুলোতে যারা বসবাস করছেন, এমনকি অনেক জায়গায় দোতলা বা তিনতলা বাড়ি, নিচতলায় এখনো পার্টি প্রবেশ করেনি, সেই জায়গাগুলোতেও যেন অতি সত্বর আজকের মধ্যেই মালামাল যেন তারা নিরাপদ আশ্রয়স্থলে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে জনগণ যাতে অবস্থান গ্রহণ করে। আগামী দুদিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পৌর শহরে বিভিন্ন আবাসিক এলাকায় বসতবাড়িতে পানি উঠেছে। আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছে বাসিন্দারা। ছাতক, সিলেট, সুনামগঞ্জ, তাহিরপুর, সুনামগঞ্জ দোয়ারাবাজার সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ আছে ওইসব এলাকায়। স্থানীয় প্রশাসনের হিসেবে বুধবার সকাল পর্যন্ত 12,500 মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরেও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। ধলাই নদীর বাঁধের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ও মুন্সিবাজার ইউনিয়নের 3টি পুরনো ভাঙন দিয়ে জনপদে পানি প্রবেশ করছে। ধলাই নদীর ভাঙনে মৌলভীবাজার শমশেরনগর সড়কে 6 কুট এলাকায় সড়কের ওপর দিয়ে বইছে পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানিতে নগেশ্বরী, ভুরঙ্গামারী ও রাজারহাট উপজেলার নদ নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্ন অঞ্চলের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 500 পরিবার। আল মুকসিদ, চ্যানেল আই।
প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপন শেষে আবার রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। অফিস আদালত খুলে যাওয়ায় বাধ্য হয়ে ঢাকায় ফিরতে হয়েছে বলে জানিয়েছেন তারা। পরাগ আজমের রিপোর্ট। ঈদের ছুটি শেষে অফিস আদালত খুলেছে বুধবার থেকে। কাজের তাগিদে তাই আবারও রাজধানীমুখী মানুষ। বাস, ট্রেন, লঞ্চে মানুষ আসছে ঢাকায়। আমার অফিস খুব কালকে থেকে শুরু হবে, এই জন্য আর কি দ্রুত ফেরা। এবার ছুটিটাও কম পেয়েছি তুলনামূলক গতবারের চেয়ে আর কি। তো অফিস খোলা বলে আসা হয়েছে। তাড়াতাড়ি আসলাম যে রাস্তায় জ্যামজট থাকবে না। না আসলে চলতো, তো পার্সোনাল কাজগুলো আজকে আমি গুছিয়ে নিলে কালকে থেকে আমি অফিস করতে আমার সুবিধা হবে। বাসের তুলনায় ট্রেনে ভিড় তুলনামূলক বেশি, তবে সবাই স্বাচ্ছন্দ্যেই ফিরছেন ঢাকায়। জব করি তো ছুটি অল্প ছুটির মধ্যেই আসতে হয় আর কি। ঈদের ছুটি শেষ, আজকে থেকে অফিস খোলা ছিল, আজকে আমার নাইট শিডিউল। আমাদের কাজ আছে, চলে আসলাম। চাকরির পরীক্ষা আছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। জ্যাম হবে পরে, এই দেখে তাড়াতাড়ি আসলাম। এবার তো ঈদের ছুটি কম, তো এর জন্য আর কি আগে চলে আসা হলো। কেউ কেউ আবার ঢাকা ছেড়ে যাচ্ছেন অন্য জেলার উদ্দেশ্যে। চাকরি কিংবা ব্যবসায়ের জরুরি প্রয়োজনই এই মুহূর্তে ঢাকায় ফিরছে মানুষ। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই রাজধানী আগের চেহারায় ফিরে যেতে লেগে যেতে পারে এক সপ্তাহ বা তারও বেশি সময়। পরাগ আজিম, চ্যানেল আই, কমলাপুর, ঢাকা। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বাগেরহাটে জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের ভূমিকা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশে সবুজ বেষ্টনী তৈরির অংশ হিসেবে জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ ও খুলনা গাজী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার বঙ্গ কমল বসু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুল মোরল সহ বিশিষ্টজনেরা। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক ফলত, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বনজ, ফলজ এবং ঔষধি সকল ধরনের গাছ আনা হয়েছে। পরবর্তী প্রজন্ম অবশ্যই এটিকে কন্টিনিউ করবে। জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব ও বৃক্ষরোপণ কর্মসূচি 2024 বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবারে কৃষি সংবাদ। মাগুরায় মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে হাইব্রিড হলুদ তরমুজ। জেলার শ্রীপুর উপজেলায় প্রথমবারের মতো উচ্চ ফলনশীল এই জাতের তরমুজের আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে তারা এই জাতের তরমুজ চাষ সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছেন। মাগুরার প্রতিনিধি শামীম খানের তথ্য, ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। মালচিং পদ্ধতিতে হাইব্রিড হলুদ জাতের তরমুজ চাষ করে অনেক লাভের আশা করছেন কৃষকরা। মাগুরার শ্রীপুর উপজেলার দুটি এলাকায় প্রথমবারের মতো উচ্চ ফলনশীল বিশেষ এই দুই জাতের তরমুজ চাষ হয়েছে। অল্প সময়ে অধিক লাভ, এই কারণে আমরা তরমুজের চাষটা করব। এই ধরনের চাষ তো আমাদের এলাকায় নাই, অতএব এরপর সবারই একটা আগ্রহ আছে যে এই চাষটাই উন্নত হচ্ছে। তরমুজে খুব ভালো ফলন হয়েছে, এখনো অনেকেই এইটা দেখে এই মাঠ চাষ শুরু করবে। 1-1.5 লাখ 2 লাখ টাকা তারও বেশি মনে হয় এইটা বেচা কিনা হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই বিশেষ জাতের তরমুজ চাষ হয়েছে। শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের কৃষক হৃদয় বালা 20% জমিতে বাঁশের মাচা দিয়ে এই তরমুজ চাষ করেছেন। আমরা এখন দেখতে পারছি যে গাছে অসংখ্য ফল আসছে। আশা করি অন্যান্য ফসলের চাইতে আমরা এটা লাভবান হব। ইতোমধ্যে গাছে তরমুজের ফলন শুরু হয়েছে। নির্দিষ্ট দূরত্বে ঝুলছে হলুদ তরমুজ। কৃষক হৃদয় বালা জানান এ পর্যন্ত তার 35,000 টাকা খরচ হয়েছে। তার ক্ষেতে কমপক্ষে 1,500 তরমুজ হবে, যার দাম পাওয়া যাবে কমপক্ষে 1.5 লাখ টাকা। জরঙ্গিলা হাইব্রিড তরমুজের চাষ করছি, তো এই চাষে লাভবান হব বলে আমার আত্মবিশ্বাস। কৃষি বিভাগ জানিয়েছে প্রচলিত জাতের তরমুজ শেষ হওয়ার পর 2 মাসে
এ জাত বাজারে আসে, ফলে কৃষকরা ভালো দাম পান। গ্রীষ্মকালীন তরমুজ এটা অসময়ে ফসল হওয়ার কারণে এটি সাধারণ ভোক্তাদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং বর্তমানে বাজার মূল্য ভালো পাওয়ার কারণে কৃষক আগ্রহ পাচ্ছে। মালচিং পদ্ধতিতে পলিথিন দিয়ে মাটির লম্বা ও উঁচু বেড় তৈরি করে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ছিদ্র করে বীজ বপন করা হয়। ফলে বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরে না এবং পোকামাকড়ের আক্রমণও কম হয়। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনা, দখল দূষণে ঐতিহ্য হারাচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক সুখসাগর ও মাতাসাগর। সুখসাগর পাড়ে ইকো পার্ক ও আবাসন প্রকল্প তৈরির নামে পাহাড় এবং গাছ কেটে নিচ্ছে প্রভাবশালীরা। আর মাতাসাগরের সব সমৃদ্ধ ও সৌন্দর্য এখন স্মৃতি। দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে দিঘির অধিকাংশ পাড়ের মাটি। দেশের ঐতিহ্যবাহী এই নিদর্শন বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। শাহ আলম শাহীর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। দিনাজপুরের ঐতিহ্যবাহী 5টি দিঘির মধ্যে অন্যতম মাতাসাগর ও সুখসাগর। সুবিশাল এলাকা নিয়ে এক একটি দিঘি। 18 শতকের মাঝামাঝি সময়ে দিনাজপুর শহর ঘেঁষে তৎকালীন রাজারা খনন করান বিশাল জলাধারগুলো। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করে সাগরের স্বচ্ছ জল। তবে ইজারা, আবাসন প্রকল্প নির্মাণ এবং পাহাড় ও গাছ কাটার মতো ধ্বংসযজ্ঞ চলছে ঐতিহ্যবাহী এসব নিদর্শনগুলোতে। পুকুরটা তো আগে ছিল মনে করে যে ভালো, আর এখন তো মনে করেন যে বিভিন্ন রকমের মুরগির খামারের জিনিসপত্র ফালাই দেয়, অনেকটা জিনিস নষ্ট করে ফেলেছে। আগের ঐতিহ্য নাই বাবা, এখন পোকামাকড়, কোনো বড় বড় সাপ ছিল, বড় বড় অনেক বিভিন্ন প্রকারের জানোয়ার ছিল। পর্যটন আসতো এখানে দেখার জন্য। সেই সুখসাগরে, এই আনন্দ সাগর, মাতাসাগর, দিনাজপুর তো অনেক ঐতিহ্য জায়গা। পানি পাচ্ছে না, এই মাটিগুলা এটা ভরাট করছে, আবাদি জমি শর্ট। আমি সরকারি পাকে লিজ দিতেই পারি, আইনে আছে লিজ দেওয়া, কিন্তু আইনে এক কথা আর পারিপার্শ্বিকতা, সামাজিকতা আরেক কথা। তাহলে দিনাজপুরে বিশিষ্ট মানুষজনদেরকে নিয়ে বসে প্রশাসন এই কাজটি করতে পারে, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সকলের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এই ঐতিহাসিক জায়গাগুলো, নিদর্শনগুলো যেমন সংরক্ষিত হবে, পাশাপাশি এই সকল থেকে কিন্তু আবার একটা উপার্জনের একটা ব্যাপারও আছে। মাতাসাগর ও সুখসাগর দিঘির আদি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় প্রশাসন তৎপর, দাবি পরিবেশ অধিদপ্তরের। পাহাড় কাটাটা একেবারে দণ্ডনীয় অপরাধ। আর তাছাড়া যে পাহাড়ের যে একটা প্রাকৃতিক পরিবেশ, সেখানে কিছু জীববৈচিত্র্য আছে, প্রাণী আছে, বন্যপ্রাণী, পাখি, এই পাহাড়ের গাছপালাকে কেন্দ্র করে তারা এখানে জীবন ধারণ করে। তো পাহাড় কাটলে মূলত গাছপালা তো শুধু থাকবেই না, এই বন্য পরিবেশটা, মোট কথা একটা প্রাকৃতিক পরিবেশটাই বিনষ্ট হয়ে যাবে, জায়গায় বাস্তু সংস্থানটাই পুরোপুরি শেষ হয়ে যাবে। এই ধরনের কোনো কাজ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক করা হলে এবং এটা পরিবেশ অধিদপ্তরের দৃষ্টিগোচর হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে এসব দর্শনীয় স্থান, এমন প্রত্যাশা এলাকাবাসী ও পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।